স্যার, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা বলা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই আমরা দেখেছিলাম সুনিতা উইলিয়ামস তিনি ছিলেন, যেটা আপনি বলছিলেন স্যার, প্রায় 1 বছরের মতো সময় তিনি ছিলেন, আটকে পড়েছিলেন, এবং আমরা তার অ্যাক্টিভিটিগুলো দেখেছি, তিনি দৈনন্দিন কাজগুলো দেখাচ্ছিলেন, বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে ফ্লোট করছেন অ্যাস্ট্রোনটরা ইত্যাদি। আমি একদম সাধারণ দর্শকদের জন্য, আমাদের জন্য যারা টেকনিক্যালিটিটা অত বুঝি না স্যার, এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অ্যাকচুয়ালি কাজটা কি, এগুলো কেন থাকে এবং এখানে গিয়ে কি করা হয়, এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কিভাবে মানবতাকে সাহায্য করছে স্যার? আচ্ছা, মানুষ যখন স্পেসে যাবে, যখন যায় তখন স্পেসের জীবনযাত্রা একটা অন্যরকম, তো ওই জীবনযাত্রায় অভ্যস্ত হতে হবে। তো তাই জন্য ধরুন স্পেস স্টেশনটা ওই জন্য তৈরি করা। স্পেস স্টেশন হচ্ছে অ্যাবাউট 250 মাইল পৃথিবী থেকে উঁচুতে যাওয়া। তো সেইখানে থেকে অ্যাস্ট্রোনটরা ট্রেন করে যে বিভিন্ন স্পেসে ওয়েটলেসনেসে কি করে থাকবে। হ্যাঁ, আর তারপরে একদিন যখন মঙ্গলে যেতে হবে, তখন যেতে হয়তো 6 মাস লাগবে, ফিরতে হয়তো 6 মাস লাগবে, আর ওখানে থাকতে হবে হয়তো 3 মাস। হ্যাঁ, তাহলে 1 বছরের বেশি। তো সুনিতা উইলিয়ামসটা দেখলেন যে যত দিন ছিল তার থেকেও বেশি থাকতে হতে পারে। তাহলে যদি এখানে শিখে নেয় মানুষ যে কি করে স্পেসে থাকে, যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ফাংশন, হ্যাঁ, তাহলে এই বড় যাত্রা, আর এটা ভাবুন, মার্স হচ্ছে আমাদের সবচেয়ে নিকট প্ল্যানেট। আপনি যদি আরো দূরে যান, জুপিটারে যান, সেটা হয়তো 10 বছর লাগবে। তাহলে মানুষের যে ওয়েটলেসনেসে থাকা, আপনি ধরুন ওয়েটলেসে থাকছেন, তারপরে ওই প্রসেসড ফুড খাচ্ছেন, তারপরে আরেকটা হচ্ছে আপনার মানসিক ভাবে আপনি কি সার্ভাইভ করতে পারবেন। ধরুন একটা স্পেসক্রাফট আপনাকে 1 বছরের জন্য রেখে দিল, হ্যাঁ, সেখানে কারোর সাথে কথা বলার নেই, ওই ব্যাপারটা আপনি কি সার্ভাইভ করতে পারবেন? ওটাও খুব শক্ত অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই হোল পারপাস অফ যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে মানুষের শেখানো যে কি করে স্পেসে এক্সটেন্ডেড পিরিয়ড থাকবে। স্যার, ভারতবর্ষের ক্ষেত্রে হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম আপনি যেটার কথা বলছিলেন স্যার, আমরা বেশ খানিকটা পিছিয়েই শুরু করেছি এটা বলা যেতেই পারে, কারণ অনেক দেশ আছে বারবার এত দিন ধরে এত অ্যাস্ট্রোনটদের আমরা যেতে দেখেছি। রাকেশ শর্মার পর 41 বছর পর আমরা আবার স্পেসে যাচ্ছি। এই গগনযান মিশন, এই আজকের আগামীকালের যে মিশন এবং তার পরবর্তীকালে যে মিশনগুলো চলতে থাকবে, প্রাইভেট পার্টনারশিপে হতে পারে, কিংবা গগনযান মিশনের মতো যেটা সরকারিভাবে ভারতবর্ষের মিশন, এই সমস্ত যেখানে ভারতবর্ষ অংশ নিচ্ছে, আমাদের অ্যাস্ট্রোনটরা অংশ নিচ্ছেন, এইগুলো ভারতবর্ষের স্পেস প্রোগ্রামকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে স্যার, এই আশা গোটা ভারতবর্ষের। কিন্তু এর বাজেটটা স্যার, আমি সেই জায়গায় আসি। আমরা বারবার শুনেছি মঙ্গলযানের ক্ষেত্রে, চন্দ্রযানের ক্ষেত্রে ভারত নাকি অনেক কম বাজেটে অনেক বেশি কিছু অ্যাচিভ করে নিতে পারে অন্যান্য স্পেস সংস্থার তুলনায়। এই ক্ষেত্রেও গগনযানের ক্ষেত্রেও কি তাই হচ্ছে স্যার? হ্যাঁ, তাই হচ্ছে, কিন্তু বাজেটটা আপনি ভাবুন, এটা খুব কথা হয় এটা নিয়ে। এইটা আই থিঙ্ক ক্যাপাবিলিটিটা মোর ইম্পর্টেন্ট। বাজেটটা আমরা যাতে ফোকাস করি, আপনার ধরুন একটা ইঞ্জিনিয়ারের স্যালারি ইন্ডিয়াতে ডিফারেন্ট আর এখানে ডিফারেন্ট, তাই জন্য যদি বাজেটটা কম হয়, এটা তো পারচেজিং পাওয়ারের ব্যাপার। আপনি সব কিছু নিয়ে সেরকম, যদি আপনি ইউরোপে একরকম দাম হবে আর ইন্ডিয়াতে একরকম দাম আছে, তার মানে নয় যে ইন্ডিয়ান জিনিসটা আরো, এটা ক্যাপাবিলিটি ম্যাটার। এই বাজেটটা ইজ আফটার থট। হ্যাঁ, আই থিঙ্ক, হ্যাঁ, কেন এটা তো যেখানে যদি জেনারেল কস্ট কম হয় তাহলে কস্ট মানে মিশনের কস্ট কম হবে, কিন্তু ক্যাপাবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটি আপনি বললেন যে অনেক দেশ অনেক কিছু করে ফেলেছে স্পেসের ফ্রন্টে, এটা কিন্তু সত্যি নয়। জাস্ট 4-5টা দেশ পেরেছে। আর যদি ভাবুন 200টা দেশ আছে পৃথিবীতে, তো আর 195টা কিন্তু পারেনি। হ্যাঁ, তো সেদিকে এটা সত্যি মানে ওয়ার্থ থিঙ্কিং অ্যাবাউট, যে 195টা দেশ কিংবা আই ডোন্ট নো 205টা দেশ আছে পৃথিবীতে। হ্যাঁ, সো মেজরিটি আর নট স্পেস কেপেবল। হ্যাঁ, যেটা ইন্ডিয়া ইজ স্পেস কেপেবল। হ্যাঁ, সো ইন্ডিয়া অলরেডি একটা ডিফারেন্ট ক্যাটেগরিতে আছে।
একদমই স্যার, ভারত অন্য ক্যাটাগরিতে যেভাবে ভারত একের পর এক অ্যাচিভমেন্ট পাচ্ছে, যেভাবে এক একটা মিশনে আমরা সাফল্য লাভ করছি স্যার। আমার একদম শেষের দিকে স্যার আমার একটা প্রশ্ন, শুভাংশু শুক্লা তিনি তার ব্যক্তিগত জীবন নিয়েও সবাই পড়াশুনো করছেন, যেহেতু তিনি এত আলোচ্য এই মুহূর্তে। আমি দেখছিলাম যে তিনি হরোস্কোপ অর্থাৎ হাত দেখা, ভাগ্য নির্ণয় ইত্যাদি নিয়েও খুব ইন্টারেস্টেড, পড়াশুনো করেন এবং খুব ইন্টারেস্টেড। কিন্তু আমরা সাধারণত জানি স্যার, আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, বিজ্ঞানীরা নাকি একদম এসবে বিশ্বাস করেন না, একদম নাকি নাস্তিক হন, কোনো হরোস্কোপ, কোনো হাত দেখা ইত্যাদির বিষয় থাকেনই না নাকি। কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই, আমি নিউমেরোলজির ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে দেখছি স্যার ওনার ইন্টারেস্ট রয়েছে। তার মানে কি আমাদের একটা ভুল ধারণা রয়েছে স্যার বিজ্ঞানীদের নিয়ে, এটা কি আপনি বলবেন? হ্যাঁ, এটা আপনি কোথা থেকে আমি বলছেন আমি জানি না, মানে কোথা থেকে এই তথ্যটা আপনি পেলেন। হ্যাঁ, কিন্তু আপনি ভাবুন, আমাদের জীবনে ডিফারেন্ট রোল আছে, তাই তো? আপনি একটা পার্সোনাল রোল আছে, একটা রিলিজিয়াস রোল আছে। তাহলে কি অ্যাস্ট্রোনট মানে আপনার চার্চে যাবে না কিংবা মন্দিরে যাবে না? তো তার মানে নয় যে যে চার্চের যে জিনিসটা আমরা এগুলো সব আলাদা রাখি, তাই না? যে চার্চে যেটা করছি সেটাই আপনি কাজে এসে কি আপনি টেম্পলে যেটা করছেন সেটা আপনি কাজে এসে ওটা অ্যাপ্লাই করে দিচ্ছেন কাজে। হ্যাঁ, তো সেটা হ্যাঁ, সবার একটা আমাদের ডিফারেন্ট রোল আছে, একটা পার্সোনাল রোল, একটা রিলিজিয়াস রোল, একটা ওয়ার্ক রোল। হ্যাঁ, সো নো কনফ্লিক্ট এখানে। এখানে হচ্ছে ওনার যদি হরোস্কোপে ইন্টারেস্ট থাকে তো খুব ভালো। হ্যাঁ, তো যদি একটা জিনিস আরেকটাতে না মিলান তাহলেই সব ঠিক। আর সেটা তো সবাই ম্যাচুরিটি আছে, সবাই সেটা করবে না। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে ছিলেন অমিতাভ ঘোষ, নাসার বিজ্ঞানী এবং খুব সিনিয়র বিজ্ঞানী। একদম স্পষ্ট করে একদম ভেঙে ভেঙে বোঝালেন যে আজকের যে মিশন, এই গোটা দুনিয়ায় জানিয়ে উন্মাদনা এবং ভারতবর্ষের প্রত্যেক মানুষের নজর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার দিকে, সেই মিশনের গুরুত্ব কী, এবং সাধারণ ভাষায় বোঝালেন এরপর ভারতবর্ষ গগনযান নিয়ে কী করতে চলেছে, সেই মিশনের গুরুত্ব কী। আমাদের নজর থাকবে এই মিশনের দিকে এবং সারা দিনভর স্পেশাল কভারেজ, বিশেষ কভারেজ এই ভারতবর্ষের অত্যন্ত গর্বের দিন, বিশেষ করে যেদিন 41 বছর পর আবারও মহাকাশে পা রাখছেন একজন ভারতীয়। অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।